ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে 2025 সালের টেস্ট পেপারের 1050 নম্বর পৃষ্ঠায় 4 দাগে যে প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। অর্থাৎ এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মার্কস হচ্ছে 2 নম্বর করে। তোমাদের পরীক্ষাতে 4 দাগে কিন্তু এই প্রশ্নগুলি থাকবে, কেমন 2 নম্বরের প্রশ্ন। তাহলে দেখো 4-এর 1-এ কি আছে। 4-এর 1-এ দেখতে পাচ্ছি যে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কগুলি আমি বিস্তারিত লিখছি না, এখানে আমি সমাধান করছি, লেখাগুলি তোমরা লিখে নেবে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা আসল পি সমান কত পাচ্ছি। আসল পি সমান আমরা 400 টাকা পাচ্ছি। সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এই আসলের সঙ্গে সুদ যুক্ত হয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, সেটি সমান আমরা এ ধরেছি। এটি সমান হচ্ছে 441 টাকা। এক্ষেত্রে সময় এন সমান কত, 2 বছর। আমাদের সুদের হার অর্থাৎ আর এর মান কত হবে আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি দেখেছিলাম যে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এ সমান, এ যদি সমূল চক্রবৃদ্ধি হয় তাহলে আমরা দেখেছিলাম পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, এই সম্পর্কটা আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রতিটি মান বসিয়ে দিই, আর যেহেতু আর এর মান বের করবো তাহলে এই পোর্শনটাকে আমরা আগে রাখছি। ঠিক আছে, তাহলে পি এর জায়গায় আমরা 400 বসিয়ে দিলাম ইন্টু 1 প্লাস আর বাই 100। এক্ষেত্রে এন এর মান কত, 2 সমান এ, তাই তো। এ কত, 441। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো আমরা 400কে ওপাশে নিয়ে যাই, তাহলে এই পাশে পাচ্ছি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান 441 বাই 400। ঠিক আছে, এই এনের জায়গায় 2 আছে। এইবার দেখো এক্ষেত্রে যেহেতু এখানে স্কোয়ার আছে, এটিকেও আমাদের স্কোয়ার ফর্মে লিখতে হবে। তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস আর বাই 100 এর মাথায় হোল স্কোয়ার সমান, এক্ষেত্রে দেখো 21কে স্কোয়ার করলে 441 হয় এবং 20কে স্কোয়ার করলে 400 হয়, এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে স্কোয়ার উঠে গেলে আমরা পাচ্ছি 1 প্লাস আর বাই 100 সমান 21 বাই 20। এবার 1কে সমান চিহ্ন উপাশে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি আর বাই 100, ঠিক আছে, সমান 21 বাই 20 মাইনাস 100 বা আর বাই 100। এক্ষেত্রে দেখো 21 বাই 20 থেকে 1 বিয়োগ করলে আমরা 1-এর 20 পাবো। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা পাচ্ছি বা আর সমান কি হবে, আর সমান 1 বাই 20 ইন্টু 100। এবার দেখো 20 দিয়ে 100কে কাটলে এখানে 5 হচ্ছে, অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, সুদের হার হচ্ছে 5%। কেমন। এবার 4-এর 2-টা লক্ষ্য করো। 4-এর 2-এ কি আছে দেখো। 4-এর 2-এ আমরা দেখতে পাচ্ছি একটা সরল সুদের অঙ্ক। এখানে বলা আছে বার্ষিক x/2% সরল সুদের হারে ওয়াই বছরে কোনো টাকার সুদ হয় XYZ/50 টাকা। তাহলে মূলধন আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এগুলি যেগুলি দেওয়া আছে আমরা পরপর লিখে নিই। সুদের হার আর সমান দেওয়া আছে দেখো x/2, ঠিক আছে। সময় টি সমান কত দেওয়া আছে, ওয়াই বছর দেওয়া আছে। এক্ষেত্রে সুদ আই সমান দেওয়া আছে XYZ, ঠিক আছে, বাই 50। আমাদের কি বের করতে হবে, আমাদের পি অর্থাৎ প্রিন্সিপাল কত আমাদের বের করতে হবে। এখানে টাইম, ইন্টারেস্ট এবং রেট অফ ইন্টারেস্ট সবই দেওয়া আছে। তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি, সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আই সমান পি আর টি বাই 100। কেমন। এবার আমাদের মানগুলি বসিয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে আমরা আই সমান কত পেয়েছি, আই সমান আমরা পেয়েছি XYZ বাই 50। পি আমরা বের করব। এক্ষেত্রে আর দেখো কত আছে x/2, তাহলে 2টা আমাদের দাগের নিচে চলে আসছে। আর এক্ষেত্রে টি কত আছে, ওয়াই আছে। আর এদিকে নিচে তো অলরেডি 100 ছিল, তাহলে এখানে আমরা গুণ 100 বসিয়ে দিলাম। এবার কাজকে আমাদের কোনাকুনি গুণ করা, যেহেতু আমরা পি এর মান বের করবো তাহলে এই গুণটা আগে করছি আমরা। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 50 পি এক্স ওয়াই। আর এদিকে গুণ করলে দেখো 2 আর 100 গুণ করলে 200 পাচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি 200 XYZ। এখান থেকে আমরা পাচ্ছি বা পি সমান 200 XYZ। তোমরা গুণ না করে এইভাবে গুণভাবেও রেখে দিতে পারো। আর এদিকে দেখো তাহলে নিচে কি হচ্ছে, নিচে আমরা পাচ্ছি 50
আর এক্স ওয়াই, ঠিক আছে, পিকে রেখে দিলাম আর 50 আর এক্স ওয়াইকে এপাশে নিয়ে নিলাম। তাহলে দেখো এক্স ওয়াই কেটে গেল, 50 দিয়ে 200কে কাটলে 4 হচ্ছে, অতএব পি অর্থাৎ আসল সমান আমাদের কী বের হলো, আমাদের 4Z বের হলো। ঠিক আছে, এত টাকা। এবার 4-এর 3-এরটা লক্ষ্য করো, দেখো 4-এর 3-এ কী আছে, 4-এর 3-এ দেখতে পাচ্ছি যে কোনো মেশিনের বার্ষিক অপচয়ের হার 10%, মেশিনটির বর্তমান মূল্য 8,100 টাকা হলে 2 বছর আগে মেশিনটির মূল্য কত হবে। অর্থাৎ বর্তমান মূল্য 8,100 টাকা, তাহলে 2 বছর আগে মেশিনটির মূল্য কী ছিল, 8,100 থেকে বেশি ছিল। তাহলে এক্ষেত্রে দেখো সমহার হ্রাস হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এ সমান অর্থাৎ হ্রাস পাওয়ার পরে যে দামটা সেটা কত দেওয়া আছে, 8,100 টাকা দেওয়া আছে। ঠিক আছে, এখানে হ্রাসের হার কত, 10%, এবং সময় এন সমান দেওয়া আছে 2 বছর। ঠিক আছে, সমহার হ্রাসের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি, এ সমান পি ইন্টু 1 মাইনাস আর বাই 100। যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে এক্ষেত্রে মাইনাস হবে বাই টু দি পাওয়ার এন। ঠিক আছে, এবার আমরা এই মানগুলি পরপর বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই জায়গায় আমরা 8,100 বসিয়ে দিলাম সমান পি ইন্টু 1 মাইনাস আর এর জায়গায় 10, নিচে কত 100 টু দি পাওয়ার এন। দেখো এখানে 0 কেটে গেল অর্থাৎ 1/10 পেয়ে গেলাম। তাহলে আমরা পাচ্ছি 8,100 সমান পি ইন্টু, এখানে 1-এর থেকে 1-এর 10 বিয়োগ করলে আমরা কত পাবো, আমরা 9-এর 10 পাবো তার স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি দেখো 8,100 সমান, এক্ষেত্রে 9কে স্কোয়ার করলে 81 হয় আর নিচে 10কে স্কোয়ার করলে 100 হয়, অর্থাৎ আমরা পাচ্ছি 81 পি বাই নিচে হচ্ছে 100। ঠিক আছে, নিচে 1 আছে। এবার আমাদের কাজ কি, কোনাকুনি গুণ করা, যেহেতু আমরা পি এর মান বের করবো তাহলে এই গুণটা আমরা আগে করছি, অর্থাৎ 81 পি সমান 8,100 গুণ 100, বা পি সমান কি হচ্ছে, এটাকে 81 ভাগ করতে হবে, অর্থাৎ 8,100 গুণ 100 বাই 81। দেখো 8,100কে 81 দিয়ে কাটলে এখানে আমরা 100 পেলাম, অতএব পি সমান কি হচ্ছে, 100 গুণ করলে আমরা 10,000 পাবো। ঠিক আছে, অর্থাৎ 2 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল, 10,000 টাকা। এবার 4-এর 4 দাগেরটা লক্ষ্য করো, 4-এর 4-এ কি আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে একটি অংশীদারে কারবারে শোভা ও রিভার মূলধনের অনুপাত 3:4, রিভা ও মিনার মূলধনের অনুপাত 6:5। যদি শোভার 450 টাকা লাভ হয় তবে মিনার লাভ নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে অনুপাতগুলি কি দিয়ে যাচ্ছে সেগুলি আমরা লিখে নিই। দেখো বলা আছে শোভা ইজ টু রিভা। ঠিক আছে, এদের অনুপাত কত আছে, 3:4। আর এদিকে আবার দেখো রিভা ইজ টু মিনা, এদের অনুপাত দেওয়া আছে 6:5। তাহলে দু ক্ষেত্রেই দেখো রিভা আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই অনুপাত দুটোকে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে কিনা এই রিভার অনুপাত দুটি সমান হয়। এক্ষেত্রে 4 আর 6 আছে, অর্থাৎ এদের লসাগু কত, 4 আর 6 লসাগু 12। তাহলে আবার দেখতে হবে কত দিয়ে গুণ করলে এটা 12 হচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা এটাকে 3 দিয়ে গুণ করি তাহলে 12 পাচ্ছি, তাহলে দুটো অনুপাতকে 3 দিয়ে গুণ করে দিতে হবে, অর্থাৎ 9:12। আর এক্ষেত্রে 6:5 এই অনুপাতটিকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা পাচ্ছি 12:10। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখলাম অনুপাত দুটিতে রিভার অনুপাত সমান হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব শোভা ইজ টু রিভা ইজ টু মিনা। এদের মূলধনের অনুপাত কি হলো, 9:12:10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ধরি শোভার মূলধন 9x টাকা, আর আমাদের কার লাভ বের করতে বলেছে, মিনার। তাহলে মিনার মূলধনটা বের করে নিই। দেখো মিনার মূলধন কত হবে, মিনার মূলধন হচ্ছে 10x টাকা। কেমন, তাহলে দেখো এক্ষেত্রে আমরা জানি যে মূলধনের অনুপাতে লভ্যাংশ বণ্টিত হয়। তাহলে শোভার যদি মূলধন x টাকা হয় এবং তার জন্য সে কত টাকা পেয়েছে, তার জন্য সে 450 টাকা পেয়েছে। ঠিক আছে, অর্থাৎ মূলধন 9x হলে প্রাপ্ত লাভ্যাংশ 450 টাকা, মূলধন 1 টাকা হলে প্রাপ্ত লাভ্যাংশ কি হবে, কম হবে,
অর্থাৎ 450কে আমাদের 9x দিয়ে ভাগ করতে হবে এত টাকা। এবং মিনার মূলধন কত? 10x, অর্থাৎ মূলধন 10x হলে প্রাপ্ত লাভ্যাংশ কী হবে? বেশি হবে, অর্থাৎ 450 গুণ 10x বাই 9x। এক্স কেটে গেল, 9 দিয়ে 450কে কাটলে আমরা 50 পেলাম, অর্থাৎ 50 আর 10 গুণ করলে 500 টাকা হচ্ছে প্রাপ্ত লাভ্যাংশের পরিমাণ। কেমন? মিনা তাহলে কত টাকা পাবে? মিনা 500 টাকা পাবে। এবার 4-এর 5 দাগেটা লক্ষ্য করো। 4-এর 5 দাগে কি আছে দেখো। 4-এর 5 দাগে দেখতে পাচ্ছি যে বার্ষিক 4% সুদের হারে এক্স বছরের সমূল চক্রবৃদ্ধি ওয়াই টাকা হলে আসল নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে যে সুদটা আছে সেটি হচ্ছে 4%, অর্থাৎ আর সমান কত বলা আছে? 4%। অর্থাৎ টি সমান টাইম কত বলা আছে? এক্স বছর। আর কি বলা আছে? যে এক্স বছরে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ টি বছরে 4% হারে খাটার ফলে যে সুদটা হলো সেই সুদ এবং আসল মিলে কত হচ্ছে? ওয়াই টাকা। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই ওয়াই সমান হচ্ছে আসল প্লাস ইন্টারেস্ট। কেমন? তাহলে এটি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমাদের এই আসল পি সমান কত আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ইন্টারেস্টটা বের করে নিই। তাহলে দেখো, আমরা ধরি যদি আসল পি টাকা, ঠিক আছে, এই আসলকে আমরা পি ধরে নিলাম। তাহলে 4% সরল সুদের হারে এক্স বছরের সুদ কত হবে? আমরা জানি আসল পি, আর হচ্ছে সুদের হার কত, সেটা 4 ইন্টু এক্ষেত্রে টাইম কত, টি হচ্ছে এক্স, এত বাই 100। এটি হচ্ছে এই 4% হারে এক্স বছরের ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা আয়ের জায়গায় এটা বসিয়ে দিতে পারি। তাহলে দেখো কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই সমান আসল পি ইন্টু ইন্টারেস্ট কত হয়েছে? ইন্টারেস্ট হয়েছে 4xp বাই 100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা ওয়াই সমান 100 হচ্ছে লসাগু, তাহলে যোগ করলে কত হচ্ছে? আমরা পাচ্ছি দেখো 100p প্লাস 4xp, বা এখান থেকে দেখো কোনাকুনি গুণ করলে এর নিচে তো 1 আছে, তাহলে যেহেতু আমরা পির মান বের করবো তাহলে এই গুণটা আমরা আগে করছি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো 100p প্লাস 4xp সমান 100y। এক্ষেত্রে তোমরা পিকে কমন নিয়ে নিতে পারতে। তাহলে দেখো পিকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা পাচ্ছি 100 প্লাস 4x সমান 100y। অতএব এখান থেকে আমরা লিখতে পারি পি সমান কত? পি সমান 100y বাই 100 প্লাস 4x। ঠিক আছে, তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার পরেরটা লক্ষ্য করে দেখো। 4-এর 6 দাগে কি আছে? 4-এর 6 দাগে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কে স্কোয়ার এক্স প্লাস হাফ 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0 হলে সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে প্রমাণ করো যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কে স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে সমীকরণটি কী দেওয়া আছে? সমীকরণটি দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কে স্কোয়ার এক্স প্লাস হাফ ইন্টু 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 সমান 0। এই সমীকরণের বীজ হচ্ছে আলফা বিটা। তাহলে বীজদ্বয়ের সমষ্টি সমান আমরা কি জানি? বীজদ্বয়ের সমষ্টি সমান আমরা জানি মাইনাস অফ এক্সের সহগ। এক্ষেত্রে এক্সের সহগ কী আছে? এক্সের সহগ দেখো আছে মাইনাস 1 প্লাস কে স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ 1 আছে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, মাইনাস দিয়ে গুণ করলে আমরা মাইনাসে মাইনাসে প্লাস পেয়ে যাচ্ছি, আর 1 দিয়ে ভাগ করলে তো যা আছে তাই হবে, অর্থাৎ আমরা পাচ্ছি 1 প্লাস কে স্কোয়ার। এবং বীজদের গুণফল অর্থাৎ আলফা বিটা সমান কী হবে? ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। এক্ষেত্রে ধ্রুবক কত আছে? ধ্রুবক আছে দেখো হাফ অফ 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা আছে। তাহলে আমাদের কি মান বের করতে হবে? আমাদের দেখো প্রমাণ করতে হবে যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কে স্কোয়ার। তাহলে চলো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটি সমান আমরা কি পাচ্ছি? আমাদের এই সূত্র তো জানাই আছে। তো এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
2ab, এ বলতে এখানে আলফা, বি বলতে বিটা। তাহলে দেখো আলফা প্লাস বিটার মান আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি 1 প্লাস কে স্কোয়ার, বসিয়ে দিলাম, মাইনাস 2 ইন্টু, এক্ষেত্রে আলফা বিটার মান কত পেয়েছি, হাফ অফ 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4। কেমন, এটাকে আলাদা করে দিব, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এটাকে সূত্রে ভাঙালে আমরা পাচ্ছি এ স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার করলে 1ই হচ্ছে, প্লাস 2ab, এ বলতে 1, বি বলতে কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার হলো, প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কে স্কোয়ার করলে কে টু দি পাওয়ার 4 পাবো। কেমন, এদিকে দেখো 2 2 কেটে গেল, আর এদিকে আমরা কি পাচ্ছি, এদিকে আমরা পাচ্ছি 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4। এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে দিই, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 1 প্লাস 2 কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 মাইনাস 1 মাইনাস কে স্কোয়ার মাইনাস কে টু দি পাওয়ার 4। তাহলে এই কে টু দি পাওয়ার 4, এই কে টু দি পাওয়ার 4 কেটে গেল, এই 1 1 কেটে গেল, দুটো কে স্কোয়ার আছে, তার থেকে একটা কে স্কোয়ার বাদ দিলে আমরা কে স্কোয়ার পেলাম, ঠিক আছে। তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কে স্কোয়ার, তাহলে সেটা আমাদের প্রমাণ করা হয়ে গেল। এবার তারপরটা লক্ষ্য করো, 4-এর 7 দাগে দেখতে পাচ্ছি যে x/3 সমান y/4 সমান z/5 সমান 4x মাইনাস ওয়াই প্লাস 2z/k হলে কি এর মান নির্ণয় করি। তাহলে এক্ষেত্রে কি দেওয়া আছে, দেওয়া আছে দেখো x/3 সমান y/4 সমান z/5 সমান 4x মাইনাস ওয়াই প্লাস 2z/k, ঠিক আছে। তাহলে এটি সমান আমরা এ ধরে নিই, আর এক্ষেত্রে কিন্তু এ নট ইকুয়াল টু 0, ঠিক আছে, এর মান 0 নয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে x/3 সমান এ, তাহলে কোনাকুনি গুণ করলে এখান থেকে আমরা পাবো x সমান 3a। ঠিক একইভাবে দেখো y সমান আমরা কি পাবো 4a, z সমান আমরা পাবো 5a, আর এদিকে দেখো আমরা পাবো 4x মাইনাস ওয়াই প্লাস 2z সমান ak। এবার দেখো এইখানে আমরা x y z এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে কি হচ্ছে দেখো, অতএব আমরা পাচ্ছি দেখো এই 4 ইন্টু 3a, মাইনাস আছে বসিয়ে দিলাম, y আছে, y এর জায়গায় আমরা 4a বসিয়ে দিলাম, প্লাস 2z অর্থাৎ 2 ইন্টু জেডের জায়গায় কত আছে 5a বসিয়ে দিলাম সমান ak। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা 12a মাইনাস 4a প্লাস 10a সমান ak। যেহেতু আমরা কে এর মান বের করব, সমীকরণটাকে আমরা একটু ঘুরিয়ে লিখছি, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো ak সমান এদিকে 12 আর 10 22, তার থেকে 4 বিয়োগ করলে আমরা পাবো 18a। তাহলে দেখো উভয় পক্ষ থেকে এ কেটে গেলে আমরা কে সমান কত পেলাম, কে সমান আমরা 18 পেলাম। তো আশা করি অঙ্কটিতে আমরা বুঝতে পেরেছ। এবার 4-এর 8 দাগেরটা লক্ষ্য করো, দেখো 4-এর 8-এ কে আছে, 4-এর 8 দাগে দেখতে পাচ্ছি যে √2 সমান 1.414 হলে √3/√6 এর মান 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করি। কেমন, তাহলে দেখো আমাদের √3/√6 এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে √3/√6কে আমরা এভাবে ভেঙে দিতে পারি, 3 গুণ 2, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো √3 এটাকে আমরা ভাঙলে পরে √3 ইন্টু √2 এইভাবে লিখতে পারি। এবার দেখো √3 কেটে গেল, অর্থাৎ আমরা পেলাম 1/√2, ঠিক আছে। এবার এখান থেকে আমরা করণী নিরসনের জন্য উপর নিচে আমরা √2 দিয়ে গুণ দিতে পারি, তাহলে 1 গুণ দেখো √2, নিচে কি ছিল √2 ছিল, তাকে √2 দিয়ে গুণ দিচ্ছি, তাহলে উপরে আমরা পেলাম √2 আর নিচে √2 গুণ করলে আমরা 2 পাবো। এবার √2 মান কত বলা আছে, এই ক্ষেত্রে দেখো √2 মান বলা আছে 1.414, এটি বলে দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমরা এটা বসিয়ে নিচ্ছি 1.414
4 1 4, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা কি পাবো, আমরা পাবো দেখো 0 প্রথমে 7 বার যাবে 0 7। ঠিক আছে, তাহলে আমাদের 3 দশমিক পর্যন্ত আসন্ন মান বের করা হয়ে গেল। তোমাদের ভেঙে দেখানোর জন্য আমি এতটুকু করলাম, তোমরা ডাইরেক্ট এখান থেকে এখানেও চলে যেতে পারো, কেমন? তারপরে দেখো 4 9 দাগে কি আছে, এক্স ভ্যারিজাস ওয়াই কিউ এবং ওয়াই ভ্যারিজাস কিউব রুট জেড হলে আমাদের এক্স ও জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ সেখানে ওয়াই থাকবে না। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স সমান কে ওয়াই কিউ, এখানে কে ওয়ান ধরলাম, এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো ওয়াই সমান কে টু কিউব রুট জেড। এক্ষেত্রে আমাদের অবশ্যই লিখে নিতে হবে যে এখানে কে ওয়ান কমা কে টু অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, কেমন? তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে দেখো ওয়াই কিউ আছে, এই জায়গাটা আমরা ওয়াইয়ের মানটা বসাবো, তার জন্য এই উভয় দিকে আমরা কিউব করে দিচ্ছি। তাহলে কিউব করে দিলে আমরা কে টু কিউব পাবো, এবং এই কিউব রুটের এই রুটটা উঠে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা জেড পাবো। এবার এই জায়গায় আমরা মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে দেখো বা এক্স সমান আমরা পাবো কে ওয়ান, ওয়াইয়ের জায়গায় আমরা কে টু কিউ আর এদিকে জেড। ঠিক আছে, আর যেহেতু দেখো কে ওয়ান আর কে টু ধ্রুবক, তাহলে এই টোটালটাই তো ধ্রুবক হয়ে যাবে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স ভ্যারিজাস জেড। ঠিক আছে, এটি হচ্ছে এক্স এবং জেডের মধ্যে সম্পর্ক। এবার 4 10 দাগেরটা লক্ষ্য করো, 4 10 কি আছে দেখো, 4 10 দেখতে পাচ্ছি যে 101 বিয়োগ 111 কে ওয়ান বাই কে ওয়ান প্লাস 101 বিয়োগ 111 কে টু বাই কে টু প্লাস 101 বিয়োগ 111 কে থ্রি বাই কে থ্রি। এটি সমান 0 হলে আমাদের কে ওয়ান ইনভার্স 1, কে টু ইনভার্স 1 এবং কে থ্রি ইনভার্স 1 মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা লিখতে পারি বা প্রতিটিকে আমরা আলাদা করে দিচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো 101 বাই কে ওয়ান, মাইনাস আছে বসিয়ে দিলাম। এক্ষেত্রে আমরা কি পাবো দেখো 111 কে ওয়ান বাই কে ওয়ান, অর্থাৎ কে ওয়ান কেটে গেলে আমরা 111 পাবো। ঠিক আছে, তারপরে দেখো প্লাস আছে বসিয়ে দিলাম, এক্ষেত্রে আমরা কি পাবো 101 বাই কে টু পাবো, মাইনাস আছে বসিয়ে দিলাম 111 কে টু দিয়ে ভাগ করলে কে টু কেটে গেলে আমরা 111 পাবো, প্লাস আছে বসিয়ে দিলাম। এক্ষেত্রে একইভাবে আমরা 101 বাই কে থ্রি পাবো, আর এক্ষেত্রে মাইনাস 111 পাবো সমান 0। তাহলে আমরা এই কে ওয়ান কে টু কে থ্রি এই অংশগুলো রেখে দিচ্ছি, এবং তিনটে দেখো 111 আছে, এই তিনটের সমষ্টিকে ওপাশে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা কি পাবো, আমরা 101 বাই কে ওয়ান প্লাস 101 বাই কে টু প্লাস 101 বাই কে থ্রি। আর এক্ষেত্রে দেখো 111 অর্থাৎ আমরা মাইনাস 333 পাবো, সেটি সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এদিকে 333 বসিয়ে দিলাম, এবং প্রতিটির থেকে দেখো আমরা কি কমন নিতে পারছি, আমরা 101 কমন নিতে পারছি। তাহলে আমরা কি পাচ্ছি 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই, ক্ষেত্রে আমরা পাচ্ছি কে টু, এক্ষেত্রে পাচ্ছি 1 বাই কে থ্রি সমান 333। ঠিক আছে, এবার এটাকে রেখে দিচ্ছি, এবার 101কে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে এর সঙ্গে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব দেখো 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু প্লাস 1 বাই কে থ্রি সমান 333 বাই 101। কেমন? তাহলে এখান থেকে অতএব আমরা পাচ্ছি দেখো কে ওয়ান ইনভার্স 1 প্লাস, ঠিক আছে, কে টু ইনভার্স 1 প্লাস
K3 ইনভার্স 1। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি, আমরা সূচকে দেখেছিলাম। আর এটাকে এবার আমাদের 101 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখো 3 বার গেলে 303 হচ্ছে, কত পড়ে থাকছে, 30 পড়ে থাকছে, তাহলে 30/101। তোমরা এভাবেও রাখতে পারো। আর যদি এটাকে দশমিক এনে আসো তাহলে আমরা পাবো 3 দশমিক, তারপরে দেখো কবার, দুবার যাবে, 2, 9, 7। এবার 4-এর 11টা লক্ষ্য করো। 4-এর 11তে আমরা দেখতে পাচ্ছি যে একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি, ওই বৃত্তের কেন্দ্র থেকে 24 সেমি দৈর্ঘ্যের কোনো জ্যায়ের দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করে নিই। দেখো এটি একটি বৃত্ত, ঠিক আছে। এই জ্যায়ের দৈর্ঘ্যটা হচ্ছে 24 সেমি। এই জ্যাটার নাম আমরা এবি দিয়ে দিই, কেন্দ্র ও। তাহলে এই যে বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাসার্ধ কত, এই ব্যাসার্ধ হচ্ছে 13 সেমি। কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। দূরত্ব বলতে সবসময় লম্ব দূরত্বকেই বোঝায়। আর আমরা কি জানি যে কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে। অর্থাৎ এই টোটালটা যদি 24 হয় তাহলে এই দুটো অংশ কি হবে, এদিকে 12 হবে আর এদিকে 12 সেমি হবে। কেমন, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে আমরা এটার নাম যদি আমরা সি দিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এক্ষেত্রে আমরা পাচ্ছি ত্রিভুজ এ ও সি, একটি সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের ও এ হচ্ছে অতিভুজ, ও সি হচ্ছে লম্ব, আর এদিকে এসি হচ্ছে ভূমি। তাহলে লম্ব দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, অর্থাৎ ওসি। ওসির দৈর্ঘ্য কী হবে, অতিভুজ এ স্কোয়ার রুট ওভার অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ ও স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার। এটা করলেই আমরা পেয়ে যাব। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা মানগুলি বসিয়ে দিই। ওই হচ্ছে 13, তাহলে 13কে স্কোয়ার করতে হচ্ছে বিয়োগ 12কে স্কোয়ার করতে হচ্ছে। 13কে স্কোয়ার করলে আমরা পাবো 169, 12কে স্কোয়ার করলে আমরা পাবো 144, 169 থেকে 44 বিয়োগ করলে আমরা 25 পাবো। অতএব ওসি সমান আমরা 5 পেলাম। ঠিক আছে, এত সেমি, প্রতিটাতেই সেমি। তাহলে ওসি দৈর্ঘ্য আমাদের 5 সেমি বের হলো। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত, দূরত্ব 5 সেমি। এবার 4-এর 12 দাগেরটা লক্ষ্য করো। 4-এর 12তে কি আছে দেখো, 4-এর 12 একটি চিত্র দেওয়া আছে। এই প্রদত্ত চিত্রে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে চিত্রটা এখানে প্রথমে অঙ্কন করে নিচ্ছি। একটা বৃত্ত দেওয়া আছে, এটি হচ্ছে বৃত্তর কেন্দ্র, ব্যাস দেওয়া আছে এ ও বি, পরিধির উপর একটি বিন্দু সি আছে, সি যুক্ত করা। আর এদিক থেকে দেখো আরেকটি পরিধির উপর বিন্দু হচ্ছে ডি, এদিকে বিডি যুক্ত করা। এই কোণটার মান কত দেওয়া আছে, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি দেওয়া আছে। আমাদের এই কোণটা অর্থাৎ এই এক্স এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো যেহেতু এটি ব্যাস এবং একটি সরলরেখা, তাহলে এই যে কোণটা, এই কোণটা কত হবে, আমরা জানি যে দেখো কোণ এ ও বি টোটালটা হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তার মধ্যে কোণ এ ও সি হচ্ছে 120 ডিগ্রি হচ্ছে। তাহলে সহজেই আমরা বলতে পারি যে বিওসি অর্থাৎ এই কোণটার মান হবে 180 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এইবার লক্ষ্য করো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বিসি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিডিসি, তাই না? তা আমরা জানি যে একই চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এই কথাটা আমাদের এখানে লিখে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি। দেখো আমরা কথাগুলো লিখে নিয়েছি। তাহলে দেখো আমরা এক্ষেত্রে লিখতে পারি যে 2 ইন্টু বৃত্তস্থ কোণ কি বিডিসি এবং কেন্দ্রস্থ কোণ বিওসি, বা বিডিসির মান কত এক্স অর্থাৎ 2x সমান, এক্ষেত্রে বিওসির মান আমরা কত পেয়েছি 60 ডিগ্রি। অতএব এক্স সমান কী হবে, 60কে 2 দিয়ে ভাগ করতাম আমরা 30 ডিগ্রি পাবো। ঠিক আছে, এক্স এর মান আমাদের 30 ডিগ্রি বের হলো। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 4-এর 13টা লক্ষ্য করো। 4-এর 13 দাগে কী আছে দেখো, 4-এর 13 দাগে দেখতে পাচ্ছি চিত্রে বিই সমান্তরাল বিসি
এবং এডি ইজ টু বিডি সমান 3:5 হলে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল নির্ণয় করি। তা দেখো, প্রথমে আমরা ছবিটা অঙ্কন করে নিচ্ছি। এটি হচ্ছে একটি এবিসি ত্রিভুজ, এক্ষেত্রে এটা হচ্ছে ডিই। ঠিক আছে, এই ডিই আর বিসি সমান্তরাল আমাদের, তাহলে এডিই আর এদিকে সিডিই এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে এক্ষেত্রে কি দেওয়া আছে প্রশ্নে দেখো, তা দেখো এক্ষেত্রে প্রশ্নে দেওয়া আছে তোমাদের যে বিই সমান্তরাল বিসি। ঠিক আছে, সেটা কিন্তু একটু ভুল আছে, আমাদের কি হবে যে ডিই সমান্তরাল বিসি হবে। এবং এক্ষেত্রে দেখো এডি ইজ টু বিডি এই অনুপাতটা কত দেওয়া আছে, 3:5 দেওয়া আছে। তাহলে লক্ষ্য করো এক্ষেত্রে ডিই আর বিসি সমান্তরাল, তারা এবি বাহুকে 3:5 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে তারা কি করবে, স্বাভাবিকভাবে এসিকেও ওই একই অনুপাতে বিভক্ত করবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই ইজ টু সিই সমান কত পাবো, 3:5 পাবো। ঠিক আছে, যেহেতু ডিই সমান্তরাল বিসি এবং তারা এবি বাহুকে 3:5 অনুপাতে বিভক্ত করেছে, স্বাভাবিকভাবে এসি বাহুকে ওরা 3:5 অনুপাতে বিভক্ত করেছে। তো আমাদের এক্ষেত্রে এডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের ভূমি আর উচ্চতা দরকার। তাই এক্ষেত্রে লক্ষ্য করো যে এডিই এই ত্রিভুজের শীর্ষবিন্দু ডি এবং এদিকে সিডিই এই ত্রিভুজের শীর্ষবিন্দু ডি, অর্থাৎ এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যা লম্ব দূরত্ব হবে বা উচ্চতা হবে দুক্ষেত্রে সমান হবে। তাহলে সেটা আমরা এই একক ধরে নিচ্ছি। ঠিক আছে, এটি তোমরা কিন্তু লিখে নেবে যে ত্রিভুজ দুটি শীর্ষবিন্দু থেকে এসি ভূমির উপর লম্ব দূরত্ব এই একক। তাহলে এডিই ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে দেখো, আমরা জানি হাফ। ভূমি কি ক্ষেত্রে, ভূমি হচ্ছে এই ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে আমরা এই একক ধরেছি। এটি ইজ টু এদিকে ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল হচ্ছে হাফ, ভূমি হচ্ছে এর ক্ষেত্রে সিই এবং উচ্চতা হচ্ছে এইচ। তাহলে দেখো উভয় পক্ষকে হাফ এইচ দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এই ইজ টু সিই, যে অনুপাতটা আমরা অলরেডি আগে বের করে রেখেছিলাম। অর্থাৎ এই অনুপাতটা কি হবে, এই অনুপাতটা হবে 3:5, অর্থাৎ ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত হবে 3:5, তাদের ভূমির অনুপাতের সমান। কেমন, 4-14 দাগেটা লক্ষ্য করো, দেখো 4-14 কি আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব। এবি সমান 4 সেমি ও এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অঙ্কটি বোঝার সুবিধার জন্য এখানে প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করে নিচ্ছি। দেখো এটি একটি বৃত্ত আছে, এটি মনে করি তার কেন্দ্র। এক্ষেত্রে একটি জ্যা আছে এবং আরেকটি জ্যা আছে এর উপর লম্ব অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে এটার নাম আমরা এবি দিলাম, এটি হচ্ছে 4 সেমি, এবং এটির নাম আমরা এসি দিলাম, এটি হচ্ছে 3 সেমি। আমাদের এই বাহুটা মান বের করতে হবে। ঠিক আছে, কেন এই বাহুটা, দেখো যেহেতু এটি সমকোণ আর আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণটা সমকোণ হয়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যে বাহুটা হবে সেই বাহুটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। কেমন, এক্ষেত্রে আমরা যে অতিভুজ বিসি পাবো সেটি হচ্ছে বৃত্তের ব্যাস পাবো। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, দেখো পিথাগোরাসের সূত্রের সাহায্যে, যেহেতু এ বিসি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। ভূমি হচ্ছে এক্ষেত্রে এবি স্কয়ার, লম্ব হচ্ছে এসি স্কয়ার। এবার মানগুলি আমরা বসিয়ে দিই, দেখো তাহলে আমরা পাচ্ছি বিসি স্কয়ার সমান এবি হচ্ছে 4, তাহলে 4-এর স্কয়ার যোগ এসি হচ্ছে কত 3, তাহলে 3-এর স্কয়ার, বা বিসি সমান কত হচ্ছে দেখো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 16 আর এদিকে 9, বা বিসি স্কয়ার সমান 25। অতএব বিসি সমান কত বের হবে, 25-এর বর্গমূল আমরা 5 পাবো। ঠিক আছে,
তাহলে বিসি সমান, তাহলে আমরা পেলাম বিসি সমান 5 সেমি। তা বিসি তো ছিল বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ কি হবে? অতএব ব্যাসার্ধ হবে, এই 5কে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা পাবো 2.5 সেমি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 15 দাগেরটা লক্ষ্য করো। 4-15তে কি আছে দেখো। 4-15তে আমরা দেখতে পাচ্ছি যে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ A ইস্টু কোণ B ইস্টু কোণ C সমান 3:4:5 হলে কোণ A ইস্টু কোণ D এর মান নির্ণয় করো। তাহলে দেখো, অঙ্কটি বোঝার সুবিধার জন্য এখানে প্রথমে আমরা চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। ধরি এটি একটি অকেন্দ্র বৃত্ত, এবং একটি চতুর্ভুজ আছে ABCD। এই যে চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের A কোণ ইস্টু B কোণ ইস্টু C কোণ, এদের অনুপাত কত বলা আছে? 3:4:5। আমাদের কোণ A ইস্টু কোণ D, অর্থাৎ এই কোণ এবং এই কোণের অনুপাত আমাদের বের করতে হবে। তা দেখো, ABCD চতুর্ভুজটা যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এটি তোমরা লিখে নেবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো, এ কোণের বিপরীত কোণ কি? সি কোণ। তাহলে এই দুটি কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি পাবো। ঠিক একইভাবে বি আর ডি হচ্ছে বিপরীত কোণ, এই দুটি কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ধরি এ কোণ এটি সমান 3x ডিগ্রি, কোণ বি সমান 4x ডিগ্রি এবং কোণ সি সমান 5x ডিগ্রি। তাহলে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি অতএব 3x ডিগ্রি যোগ সি কোণ কত? 5x ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8x ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 180কে আমাদের 8 দিয়ে ভাগ করতে হবে। অতএব x সমান আমরা কি পাবো? দেখো, প্রথমে দুবার, তারপরে দুবার, অর্থাৎ 22.1 ডিগ্রি আমরা পেলাম, অর্থাৎ 22.5 ডিগ্রি পেলাম। তাহলে এখান থেকে সহজেই আমরা প্রথমে এ কোণের মানটা বের করে নিই। তাহলে এ কোণ সমান কি ছিল? 3x ডিগ্রি। তা দেখো, 3কে 22.5 দিয়ে গুণ করলে আমরা পাবো 767 ডিগ্রি, ঠিক আছে? এবার আমাদের এই ডি কোণের মানটা বের করতে হবে। ডি কোণের মানের জন্য প্রথমে আমাদের এই বি কোণের মানটা বের করে নিতে হবে। বি কোণের মান যদি আমরা পেয়ে যাই, সেখান থেকে 180 ডিগ্রি থেকে এই কোণের মান বাদ দিলেই আমরা ডি কোণের মান পেয়ে যাব। তাহলে দেখো, এখানে বি কোণ সমান কত ছিল? বি কোণ সমান ছিল 4x ডিগ্রি। সেই জায়গায় আমরা 22.5 ডিগ্রি বসিয়ে দিলাম। তা দেখো, 22.5কে 4 দিয়ে গুণ করলে আমরা 90 ডিগ্রি পাবো। তাহলে এখান থেকে সহজেই আমরা এবার ডি কোণের মান বের করতে পারি। অতএব কোণ ডি সমান কি হবে? 180 ডিগ্রি বিয়োগ কোণ বি সমান 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা আমাদের 90 ডিগ্রি বের হলো। তাহলে দেখো, এখান থেকে এ কোণের মান আমরা পেয়েছি 767 ডিগ্রি, ইস্টু জি কোণের মান পেয়েছি 90 ডিগ্রি। তাহলে দেখো, আমরা যদি 22.5 দিয়ে ভাগ করে দিই, তাহলে এই ক্ষেত্রে কবার যাবে? প্রথমে 3 পাবো, আর এই ক্ষেত্রে 90 কত দিয়ে গুণ করেছিলাম? 22.5কে 4 দিয়ে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা 4 পাবো। তাহলে এ কোণ আর ডি কোণের অনুপাত কি হবে? 3:4। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 16 দাগেরটা লক্ষ্য করো। দেখো, 4-16তে কি আছে? 4-16তে আমরা দেখতে পাচ্ছি যে ABCতে দেখাও যে সাইন বি প্লাস C/2 সমান কস C/2। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ কি আছে? দেখো, ত্রিভুজ আছে ABC। তা যে কোনো ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। অর্থাৎ আমরা লিখতে পারি কোণ A যোগ কোণ B যোগ কোণ C সমান 180 ডিগ্রি। আমাদের কি দেখাতে হবে? যে সাইন A প্লাস B/2 এটি সমান কস C/2। অর্থাৎ এখানে আমাদের এ প্লাস বিকে পরিবর্তন করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দেখো, এখান থেকে আমরা এ প্লাস বিকে রেখে দিলাম। তাহলে আমরা পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস সি। তাহলে এ প্লাস বির পরিবর্তে আমরা এটা বসাতে পারি। তাহলে দেখো, আমরা পাচ্ছি সাইন
180 ডিগ্রি মাইনাস সি বাই 2, অর্থাৎ আমরা পাচ্ছি সাইন 180কে 2 দিয়ে ভাগ করলে আমরা 90 ডিগ্রি পাবো, সি বাই 2। তা আমরা কি দেখেছিলাম যে সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে এক্ষেত্রে থিটার জায়গায় কত আছে, সি বাই 2, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি কস সি বাই 2। তো আশা করি অঙ্কটিতে আমরা বুঝতে পেরেছো। এবার 4-17টা লক্ষ্য করো। 4-17তে কি আছে, 4-17তে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমার ছায়ার দৈর্ঘ্য আমার দৈর্ঘ্যের 3 গুণ হয় তখন সূর্যের উন্নতি কোণের মান নির্ণয় করি। তা দেখো অঙ্কটি তোমাদের একটু ভুল আছে, ওটা 3 গুণ হবে না, ওটা √3 গুণ হবে। কেমন? তাহলে দেখো অঙ্কটা কিভাবে করতে হবে। নাম দিয়ে দিলাম ABC, এটি হচ্ছে আমার দৈর্ঘ্য, আমি ধরে নিই এটি হচ্ছে এক্স। কেমন? তাহলে এদিকে হচ্ছে সূর্য আছে, তাহলে আমার ছায়ার দৈর্ঘ্য কত হচ্ছে, যে √3x হচ্ছে। তাহলে এই যে উন্নতি কোণটা, অর্থাৎ যেটা আমরা থিটা ধরছি, এই থিটার মানটা আমাদের বের করতে হবে। কেমন? তাহলে দেখো এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি দেখো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এক্ষেত্রে লম্ব কত, লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিসি। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে আমরা এবির পরিবর্তে এক্স এবং এসির জায়গায় আমরা √3x বসিয়ে দিলাম, সমান 1/√3। ঠিক আছে, এখানে √3 পরিবর্তে যদি শুধু 3 থাকতো তাহলে আমরা কোনো মানই বসাতে পারতাম না, কিন্তু 1/√3 মান আমরা কত জানি, আমরা জানি tan 30 ডিগ্রি। তাহলে অতএব tan থিটা সমান tan 30 ডিগ্রি। ওইখান থেকে সহজেই আমরা বলতে পারি অতএব থিটা সমান 30 ডিগ্রি। ঠিক আছে, এবার 4-18টা লক্ষ্য করো। 4-18তে কি আছে দেখো, 4-18 দাগে আমরা দেখতে পাচ্ছি যে থিটার মান 0 সমান বা 0 থেকে বড়, কিন্তু 90 সমান বা 90 থেকে ছোট। তাহলে এর কোন মান বা মানগুলির জন্য 2 sin থিটা cos থিটা সমান cos থিটা হবে। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে কি দেওয়া আছে, 2 sin থিটা cos থিটা সমান cos থিটা হবে। এক্ষেত্রে থিটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2 sin থিটা cos থিটা। দেখো cos থিটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস cos থিটা সমান 0। এবার দুটোর থেকেই আমাদের যদি cos থিটা কমন যায় তাহলে আমরা পাচ্ছি 2 sin থিটা -1 সমান 0। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে হয় cos থিটা সমান 0 অথবা 2 sin থিটা -1 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, বা cos থিটা সমান cos কত ডিগ্রির মান 0, আমরা জানি cos 90 ডিগ্রির মান 0। তাহলে এক্ষেত্রে আমরা 0-র পরিবর্তে লিখতে পারি cos 90 ডিগ্রি। ঠিক আছে, অতএব থিটা সমান কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। আবার দেখো এক্ষেত্রে আমরা পাচ্ছি বা 2 sin থিটা সমান 1 বা sin থিটা সমান 1/2। তা আমরা জানি সাইন কত ডিগ্রির মান হাফ, আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে হাফের পরিবর্তে আমরা সাইন 30 ডিগ্রি বসিয়ে দিলাম। অতএব এখান থেকে আমরা কি পেলাম, যে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে আমরা কি দেখলাম, যে থিটার মান 30 বা 90 এর জন্য 2 sin থিটা cos থিটা সমান cos থিটা হবে। কেমন? এবার 4-19 দাগেটা লক্ষ্য করো। 4-19 কি আছে, সাইন 5x - 18 ডিগ্রি সমান cos 5y প্লাস 28 ডিগ্রি হলে x প্লাস y এর মান আমাদের বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে দেখো সাইন 5x - 18 ডিগ্রি সমান cos 5y প্লাস 28 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি বা সাইন 5x - 18 ডিগ্রি, আমরা দুদিকেই সাইন নিয়ে আসবো। তাহলে
তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে সেটি চেঞ্জ করতে পারি? দেখো আমরা লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা সমান সমান তো কট থিটা। তাহলে এখানে থিটার পরিবর্তে কত আছে? থিটার পরিবর্তে এখানে দেখো আছে 5y প্লাস 28। ঠিক আছে, তাহলে এবার আমরা উভয় পক্ষ থেকে সাইনকে তুলে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 5x মাইনাস 18 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 5y, এখানে দেখো মাইনাসে গুণ করলে কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস 28 ডিগ্রি হবে। তাহলে এই পাশে 5x আছে, বসিয়ে দিলাম, 5yকে এ পাশে নিয়ে আসলে প্লাস 5y, এবং দেখো সমান চিহ্নের এ পাশে কত? 90 বিয়োগ 28। তাহলে 90 থেকে 28 বিয়োগ করলে আমরা কত পাবো? আমরা 62 পাবো। এবং 18কে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, অর্থাৎ যোগ 18 ডিগ্রি। তাহলে দেখো দুটো থেকে 5 কমন নিলে আমরা পাচ্ছি x প্লাস ওয়াই সমান 62 আর 18 যোগ করলে আমরা 80 ডিগ্রি পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব বা x প্লাস ওয়াই সমান কী হবে? 80 ডিগ্রি বাই 5। কেমন? তাহলে এখান থেকে আমরা সহজেই পেয়ে যাচ্ছি x প্লাস ওয়াই সমান 16 ডিগ্রি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 4-এর 20টা লক্ষ্য করো। 4-এর 20তে কী আছে দেখো? 4-এর 20তে দেখতে পাচ্ছি যদি x সমান a cos থিটা প্লাস b সাইন থিটা ও y সমান b cos থিটা মাইনাস a সাইন থিটা হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি দেওয়া আছে দেখো? x সমান দেওয়া আছে a cos থিটা প্লাস b সাইন থিটা, কেমন? এবং y সমান কি দেওয়া আছে? y সমান দেওয়া আছে b cos থিটা মাইনাস a সাইন থিটা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই এক্স আর ওয়াইয়ের স্কোয়ার আছে। তাহলে আমাদের এগুলিকে প্রথমে এক্স স্কোয়ার করে দিতে হবে। তা দেখো সমান চিহ্নের উভয় দিকে স্কোয়ার করলে আমরা এখান থেকে কী লিখতে পারি? বা এক্স স্কোয়ার সমান এ কস থিটা প্লাস বি সাইন থিটা এর হোল স্কোয়ার। তাহলে এটা ভাঙালে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি দেখো এক্স স্কোয়ার সমান, এক্ষেত্রে এ কস থিটা হচ্ছে এ আর বি সাইন থিটা হচ্ছে বি। তাহলে আমরা সূত্রে ভাঙাতে পারি এ স্কোয়ার, অর্থাৎ আমরা পাবো এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab। ঠিক আছে, এক্ষেত্রে এ বলতে এ কস থিটা আর এদিকে বি বলতে বি সাইন থিটা, অর্থাৎ গুণ করলে আমরা 2ab সাইন থিটা কস থিটা পাবো। একটু সাজিয়ে লিখলাম, কেমন? এবং বি বলতে কি দেখো? বি সাইন থিটা, তাই এটিকে স্কোয়ার করলে আমরা পাবো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক একইভাবে দেখো এদিকে যদি আমরা উভয় দিকে স্কোয়ার করে দিই তাহলে আমরা পাবো ওয়াই স্কোয়ার সমান বি কস থিটা মাইনাস এ সাইন থিটার হোল স্কোয়ার। এবার এটিকে আমরা স্কোয়ারে লিখলে কি হচ্ছে দেখো? আমরা পাবো ওয়াই স্কোয়ার সমান, এক্ষেত্রে এ বলতে বি কস থিটা এবং বি বলতে এ সাইন থিটা। তাহলে এ স্কোয়ার বলতে আমরা কি পাবো? বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ab, অর্থাৎ এই দুটো গুণ করলে কি হবে? এ বি এবং সাইন থিটা কস থিটা হবে, সেটি আমরা একবার এইভাবে লিখতে পারি 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার। এক্ষেত্রে বি কি আছে? এ সাইন থিটা আছে, অর্থাৎ আমরা পাবো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার আমরা এই দুটোকে যোগ করে দেবো। তা দেখো যোগ করে দিলে প্লাস 2ab সাইন থিটা কস থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা কেটে গেল। এদিকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে দেখো এ স্কোয়ারের সঙ্গে কস স্কোয়ার থিটা আছে আর এদিকে এ স্কোয়ারের সঙ্গে সাইন স্কোয়ার থিটা আছে। তাহলে এই দুটোকে যদি আমরা সাজিয়ে লিখি এবং দুটোর থেকে যদি আমরা এ স্কোয়ারকে কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এদিকে কস স্কোয়ার থিটা। ঠিক একইভাবে দেখো এই দুটো থেকে বি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে বি স্কোয়ার কমন নিলে এক্ষেত্রে কি থাকছে? সাইন স্কোয়ার থিটা, আর এক্ষেত্রে কি পড়ে থাকছে? কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে এ স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে আমরা এ স্কোয়ার পাবো, প্লাস এদিকে ঠিক একইভাবে দেখো বি স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে আমরা বি স্কোয়ার পাবো। এইবার আমরা এ স্কোয়ারকে সমান চিহ্ন এপাশে নিয়ে আসি, তাহলে আমরা কি পাচ্ছি, অতএব এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান চিহ্নের উপাশে বি স্কোয়ার আছে বসিয়ে দিলাম, এবং ওয়াই স্কোয়ারকে সমান চিহ্নের উপাশে নিয়ে গেলে মাইনাস ওয়াই স্কোয়ার হবে। তো এইটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখব, প্রুভড। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো 4-এর 21-এরটা কি আছে। 4-এর 21-এরটায় আমরা দেখতে পাচ্ছি যে একটি সমকোণী চৌপলের আয়তন 720 ঘন সেমি এবং তার ভূমির ক্ষেত্রফল 120 বর্গ সেমি। সমকোণী চৌপলের উচ্চতা কত আমাদের বের করতে হবে। তা দেখো সমকোণী চৌপলের আয়তন কি হয়, আয়তন বের করতে গেলে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ এই তিনটির গুণফল হচ্ছেই সমকোণী চৌপলের আয়তন। সেটি সমান কত বলা আছে, বলা আছে 720 ঘন সেমি। এবং ভূমির ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ এই দুটোর গুণফল কত বলা আছে, বলা আছে 120 বর্গ সেমি। তাহলে আমাদের সমকোণী চৌপলের উচ্চতা বের করতে হবে। খুব স্বাভাবিকভাবেই দেখো এটিকে যদি আমরা 1 নম্বর সমীকরণ করি আর এটিকে যদি আমরা 2 নম্বর করি, তাহলে এই 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করলেই আমরা কি লিখতে পারি, অতএব উচ্চতা, অর্থাৎ ভাগ করলে দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ প্রস্থ কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা উচ্চতা সমান কি পাবো, যে 720কে 120 দিয়ে ভাগ করতে হবে এত সেমি, অর্থাৎ আমরা পাবো 6 সেমি। কেমন? এবার 4-এর 22 জায়গাটা লক্ষ্য করো। 4-এর 22-এ কি আছে, 4-এর 22 জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক ও উচ্চতা এইচ একক হলে এ এইচ বাই 3v এর মান নির্ণয় করো। তাহলে লক্ষ্য করো এখানে আমি একটা শঙ্কু অঙ্কন করলাম, এর উচ্চতা কত বলা আছে, এর উচ্চতা বলা আছে এইচ একক, এবং দেখো এই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বের করতে গেলে আমাদের ব্যাসার্ধ দরকার হয়, সেটি বলার নেই, তাহলে আমরা ব্যাসার্ধটা ধরে নিই, যে ধরি ব্যাসার্ধ আর একক, এটা আমরা ধরছি। তাহলে এক্ষেত্রে আয়তন ভি সমান আমরা কি পাবো, আমরা পাবো 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আর কি বলা আছে দেখো, এই শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল বলা আছে এ, এবং এ সমান কি হবে, পাই আর স্কোয়ার। আমাদের কি মান বের করতে হবে, আমাদের এ এইচ বাই 3v এর মানটা বের করতে হবে। তাহলে দেখো প্রতিটি আমাদের জানা, এগুলি পরপর আমরা বসিয়ে দিই। এই জায়গায় আমরা পাই আর স্কোয়ার বসিয়ে দিলাম ইন্টু এইচ, ঠিক আছে, আর নিচে কি আছে দেখো 3 ইন্টু ভি এর জায়গায় আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ বসিয়ে দিলাম, 3 3 কেটে গেল, উপর নিচে দেখো পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, অর্থাৎ আমাদের মান কত বের হলো, 1 বের হলো। তো আশা করি অঙ্কটিতে আমরা বুঝতে পেরেছ। তারপর দেখো 4-এর 23-এরটা কি আছে। 4-এর 23-এ আমরা দেখতে পাচ্ছি যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি একক, সমগ্র তলের ক্ষেত্রফল এইচ, উচ্চতা এইচ এবং ভূমির ব্যাসার্ধ আর হলে দেখাও যে এস সমান 2v ইন্টু 1/h প্লাস 1/r। তাহলে দেখো এক্ষেত্রে ব্যাসার্ধ কত বলা আছে, ব্যাসার্ধ বলা আছে আর, উচ্চতা বলা আছে এইচ একক। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি সমান আমরা কি লিখতে পারি, ভি সমান আমরা লিখতে পারি দেখো লম্ববৃত্তাকার চোঙের আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, এবং সমগ্র তলের ক্ষেত্রফল এস, এটি সমান কি হবে, এটি সমান হবে 2 পাই আর এইচ, এটি হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, তার সঙ্গে উপর নিচে দুদিকে যে ভূমিতল আছে তার ক্ষেত্রফলটা যোগ হবে, অর্থাৎ 2 পাই আর স্কোয়ার যোগ হবে, এটি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল।
তাহলে দেখো আমরা যদি এখন এই সমগ্র তলের ক্ষেত্রফলকে আয়তন দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ এস বাই ভি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার বাই চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো এখান থেকে আমরা পাচ্ছি বা এস বাই ভি সমান, আমরা যদি দুটিকে আলাদা করে দিই, অর্থাৎ এদিকে আমরা পাচ্ছি 2 পাই আর এইচ বাই পাই আর স্কোয়ার এইচ, যোগ আছে বসিয়ে দিলাম 2 পাই আর স্কোয়ার বাই পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা এস বাই ভি সমান, এদিকে দেখো পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, উপরে 2 পাচ্ছি, আর নিচে দেখো আর স্কোয়ার থেকে আর কাটলে আমরা একটা নিচে আর পাবো। এক্ষেত্রে ঠিক একইভাবে উপরে আমরা 2 পাচ্ছি, পাই পাই কেটে গেল, এদিকে দেখো আর স্কোয়ার কেটে গেল, নিচে আমরা এইচ পেলাম। কেমন? এবার এখান থেকে আমরা পাচ্ছি এস বাই ভি, আমরা যদি 2কে কমন নিই তাহলে আমরা পাবো দেখো 1 বাই আর প্লাস 1 বাই এইচ। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি, অতএব আমরা লিখতে পারবো এস সমান 2 ভি, এটা একটু যদি সাজিয়ে লিখি তাহলে 1 বাই এইচ প্লাস 1 বাই আর। তা এটি তো আমাদের দেখাতে বলেছিল, আমাদের সেটা প্রমাণ করা হয়ে গেল, তাহলে এখানে আমরা লিখে দিলাম প্রমাণিত। তা পরেরটা লক্ষ্য করো, দেখো 4-এর 24-এরটা কি আছে? 4-এর 24-এ দেখতে পাচ্ছি যে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলাকার বাটি তৈরি করতে কতটা পিতলের পাত লাগবে? তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা 14 সেমি ব্যাসার্ধ ধরে বের করি তাহলে কিন্তু তোমাদের এই যে উত্তর আছে তার সাথে মিলবে না। ঠিক আছে, এক্ষেত্রে 14 সেমি ব্যাসার্ধ ধরে বের করলে আমরা এক রকম উত্তর পাবো, এবং 14 সেমি ব্যাস ধরে করলে আমরা যে উত্তরটা পাবো সেটি তোমাদের টেস্ট পেপারের সাথে মিলবে। তাহলে এক্ষেত্রে আমি 14 সেমি ব্যাস ধরেই অঙ্কটা করছি। ঠিক আছে, তোমরা 14 সেমি ব্যাস ধরে করো বা ব্যাসার্ধ ধরে করো, একই সিস্টেম। তাহলে দেখো এক্ষেত্রে ব্যাস সমান 14 সেমি, তাহলে আমরা ব্যাসার্ধটা বের করে নেব। ব্যাসার্ধ সমান কি হবে? 14 অর্ধেক অর্থাৎ 7 সেমি। ঠিক আছে, ব্যাস ধরে নিলে আমাদের ব্যাসার্ধ বের করে নিতে হবে। তা আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কোয়ার। তা যেহেতু গোলকটা কেমন? অর্ধগোলক, তাহলে এটিকে আমরা হাফ দিয়ে গুণ করলেই পেয়ে যাব। তাহলে দেখো এক্ষেত্রে এবার মানগুলি বসিয়ে দিই আমরা, হাফ ইন্টু 4, পায়ের মান বসিয়ে দিলাম 22/7, আর স্কোয়ার আছে, আর বলতে ব্যাসার্ধ, সেটি আমরা 7 ধরেছি, তাহলে যেহেতু স্কোয়ার আছে এটিকে আমরা দুবার লিখলাম, তাহলে এত বর্গ সেমি। ঠিক আছে, দেখো 7 7 কেটে গেল, 2 দিয়ে 4কে কাটলে 2 হলো, তাহলে আমরা কি পাচ্ছি? 22 দুগুণে 44, 44কে 7 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 4 7 28, 8 হাতে 2, 4 7 28 আর 2 30, অর্থাৎ আমরা পেলাম 308 বর্গ সেমি। কেমন? অর্থাৎ বাটিটি তৈরি করতে 308 বর্গ সেমি পিতলের পাত লাগবে। এবার 4-এর 25-এরটা লক্ষ্য করো, 4-এর 25-এরটায় কি আছে দেখো, 4-এর 25-এ আমরা দেখতে পাচ্ছি কোনো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও ভূমির ক্ষেত্রফলের অনুপাত √5:1 হলে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো এক্ষেত্রে আমরা একটা শঙ্কু অঙ্কন করে নিচ্ছি। এটি মনে করি একটি শঙ্কু যার উচ্চতা হচ্ছে এইচ, ব্যাসার্ধ হচ্ছে আর, তির্যক উচ্চতা এল। তাহলে দেখো এক্ষেত্রে এল সমান আমরা কি পাচ্ছি? তির্যক উচ্চতা, এটি সমান আমরা পাচ্ছি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার পিথাগোরাসের সূত্র থেকে, অর্থাৎ এক্ষেত্রে ভূমি হচ্ছে আর স্কয়ার, লম্ব কত? এইচ, তাহলে এইচ স্কয়ার। এটি হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার দেখো এক্ষেত্রে কি বলা আছে, এক্ষেত্রে বলে দেওয়া আছে ব্যাসার্ধ বলা আছে আর একক, তির্যক উচ্চতা বলা আছে এল একক, এবং উচ্চতা
এইচ একক। ঠিক আছে, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এবং শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কি হয়? ভূমির ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার। এই দুটির অনুপাত বলা আছে √5:1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি পাই আর এল বাই পাই আর স্কয়ার সমান √5/1। এবার দেখো উপর নিচে পাই আর কেটে গেলে আমরা পাচ্ছি এল বাই আর সমান √5/1। এবার লক্ষ্য করো আমাদের H/R এর অনুপাত বের করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে এলটাকে রাখলে হবে না। তাহলে আমরা এল এর পরিবর্তে কি লিখতে পারি? এল এর পরিবর্তে আমরা লিখতে পারি √R² প্লাস H²। যেহেতু আমাদের উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে, তাহলে এল এর জায়গায় আমরা R² প্লাস H² লিখে দিলাম বাই আর সমান √5/1। এবার দেখো সমান চিহ্নে দুদিকেই আমরা বর্গ করে দিতে পারি। বর্গ করে দিলে রুটটা উঠে যাবে, অর্থাৎ আমরা পাবো R² প্লাস H²। নিচে আরকে বর্গ করলে আমরা R² পাবো, আর এদিকে দেখো √5কে বর্গ করলে আমরা 5 পাবো, নিচে 1কে বর্গ করলে আমরা 1ই পাবো। এবার আমরা কি করতে পারি দেখো, এখান থেকে দেখো কোনাকুনি গুণ করলে আমরা পাবো বা R² প্লাস H² সমান এদিকে গুণ করলে আমরা 5R² পাবো, বা H² সমান কি হবে, এদিকে 5R² আছে বসিয়ে দিলাম, এবং R²কে সমান চিহ্ন উপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -R², বা H² সমান আমরা 4R² পাবো। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি H সমান কি হবে, H সমান এর বর্গমূল হবে, অর্থাৎ আমরা পাবো 2R, বা H/R। ঠিক আছে, এটি সমান হবে 2/1। অতএব এখান থেকে আমরা H/R এর যে অনুপাত পেলাম সেটি হচ্ছে 2:1। কেমন? আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 4-26টা লক্ষ্য করো। 4-26 কি আছে দেখো, 4-26 দেখতে পাচ্ছি যে নিম্নোক্ত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে নাম্বার এবং ছাত্রছাত্রীর সংখ্যা বলা আছে। তাহলে এই ছক থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই তথ্যে 75 নাম্বার পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি, সেটি হচ্ছে 15 জন। অর্থাৎ এই যে পরিসংখ্যাটি আছে, এই পরিসংখ্যাটির সংখ্যাগুরু মান কত হবে? সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী যে নাম্বারটা পেয়েছে সেটি কত? সেটি হচ্ছে 75। তাহলে সংখ্যাগুরু মান হচ্ছে 75। কেমন? যার পরিসংখ্যা সব থেকে বেশি সেটি হচ্ছে সংখ্যাগুরু মান। 4-27টা লক্ষ্য করো। 4-27 কি আছে? 4-27 দেখতে পাচ্ছি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 5n + 1/9 হলে n এর মান নির্ণয় করি। তাহলে আমরা কি জানি? আমরা জানি দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n × n + 1/2। এটি হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আর গড় বের করতে গেলে কি করতে হবে? এই সমষ্টিকে সংখ্যার সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। অতএব এখান থেকে দেখো আমরা পাচ্ছি গড় সমান সংখ্যার সমষ্টি হচ্ছে n × n + 1/2। এটিকে আমাদের সংখ্যা অর্থাৎ n দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো n কেটে গেল, আমরা পেলাম n + 1/2। এটি হচ্ছে গড়। তা দেখো প্রশ্নে এটা সমান কত বলে দেওয়া আছে? এটি সমান বলে দেওয়া আছে 5n + 1/9। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় n + 1/2, এটি সমান বলে দেওয়া আছে 5n + 1/9। এখান থেকে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে দেখো, এটা করলে আমরা 10n পাবো, এটা করলে 9n পাবো। তাহলে এই গুণটা আমরা আগে করছি। তাহলে 10n প্লাস 1কে 2 দিয়ে গুণ করলে 2 পাবো, এদিকে আমরা 9n, 1কে 9 দিয়ে গুণ করলে আমরা 9 পাবো।
এবার এনগুলোকে আমরা একদিকে নিয়ে আসি, তাহলে দেখো 10n মাইনাস 9n, এদিকে 9 ছিল বসিয়ে দিলাম এবং 2কে ওপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, অতএব এন সমান কি হচ্ছে, 9 থেকে 2 বিয়োগ করলে আমরা 7 পাবো। ঠিক আছে, তাহলে সংখ্যা কতগুলো, 7টি। আশা করি অঙ্কটা বোঝা গেল। তাহলে এন এর মান আমাদের 7 বের হলো। এবার 4-এর 28টা লক্ষ্য করো। 28 কি আছে দেখো, 28 দেখতে পাচ্ছি যে এক্স বার অর্থাৎ যৌগিক গড় সমান বলা আছে 12, এখানে এন অর্থাৎ সংখ্যা বলা আছে 10টি। তাহলে আমাদের সামেশন অফ এক্স আই মাইনাস 8 1 to n এর মান আমাদের কি হবে, আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটিকে আমরা কিভাবে লিখতে পারি, এটিকে আমরা লিখতে পারি, ঠিক আছে, এখানে x1 মাইনাস 8 যোগ x2 মাইনাস 8 যোগ x3 মাইনাস 8, এইভাবে কত দূর পর্যন্ত যাবে, n পর্যন্ত। আর n এর মান কত বলা আছে, এখানে 10 বলা আছে, অর্থাৎ এইভাবে আমাদের পরপর চলতে থাকবে কত পর্যন্ত, xn মাইনাস 8 পর্যন্ত। এবার যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই তাহলে আমরা কিভাবে লিখতে পারি, দেখো ব্র্যাকেটটা তুলে দিলে আমরা পাচ্ছি x1 প্লাস এদিকে পাচ্ছি x2 প্লাস x3, এইভাবে পরপর চলতে চলতে আমাদের xn পর্যন্ত পাচ্ছি। আর এদিকে দেখো n সংখ্যক আমরা -8 পাচ্ছি, অর্থাৎ আমরা 8n পাচ্ছি। কেমন, এইবার আমরা মানগুলি বসিয়ে দিই। তাহলে এক্ষেত্রে দেখো যে x1 থেকে xn পর্যন্ত সংখ্যকের সমষ্টি কী হবে, সমষ্টি হবে এই সংখ্যাগুলির গড়কে আমরা যদি সংখ্যা দিয়ে গুণ করে দিই তাহলে আমরা সমষ্টি পেয়ে যাব। এখানে গড় কত বলে দেওয়া আছে, দেখো x বার বলে দেওয়া আছে, ইন্টু সংখ্যা কতগুলো, nটা। তাহলে এই গড়কে যদি আমরা সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা সমষ্টি পেয়ে যাচ্ছি। আর এই ক্ষেত্রে আমরা 8n বসিয়ে দিলাম। তাহলে দেখো এই ক্ষেত্রে এই এক্স বারের মান কত আছে, 12 আছে, বসিয়ে দিলাম। এন এর মান 10 আছে, বসিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে 8 গুণ 10, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 120 বিয়োগ 80 সমান 40। কেমন, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তার পরেরটা লক্ষ্য করো। দেখো 4-এর 29-এরটায় কি আছে, 4-এর 29-এরটায় আমরা দেখতে পাচ্ছি যে টেট্রামোডাল ও মাল্টিমোডালের সংজ্ঞা লেখো। তা এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেজ নাম্বার 360-এ পেয়ে যাবে। সেখানে কি আছে দেখো, টেট্রামোডাল হচ্ছে যে সমস্ত তথ্যের সংখ্যাগুলো মান 4টি, ঠিক আছে, সেই তথ্যগুলোকে আমরা টেট্রামোডাল বলবো। এবং কোনো তথ্যের অনেকগুলি পর্যবেক্ষণে সর্বোচ্চ পরিসংখ্যা সমান হলে সেই তথ্যকে আমরা বহুভূমিষ্ঠক বা মাল্টিমোডাল তথ্য বলবো। এটা তোমরা ওখান থেকে দেখে নেবে। এবার 4-এর 30-এরটা লক্ষ্য করো। 4-এর 30-এ কি আছে দেখো, 4-এর 30-এ দেখতে পাচ্ছি নিচে পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুলোর মান নির্ণয় করি। এখানে নম্বর ও ছাত্রছাত্রীর সংখ্যা বলা আছে। তা দেখো যে পরিসংখ্যাটি দেওয়া আছে সেটি হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, সেখান থেকে আমাদের শ্রেণী সীমানা এবং পরিসংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো শ্রেণী সীমানা অর্থাৎ নম্বর এবং পরিসংখ্যা মানে ছাত্রছাত্রীর সংখ্যা, এটা হচ্ছে পরিসংখ্যা। তাহলে প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে 10-এর কম। তাহলে 10-এর কম নাম্বার কত হতে পারে, 0 হতে পারে, তার নিচে তো হতে পারে না। তাহলে সেটিকে আমরা কিভাবে লিখব, সেটিকে আমরা লিখব দেখো 0 থেকে 10, ঠিক আছে। তো দেখো এই 0 থেকে 10-এর মধ্যে কতজন ছাত্রছাত্রী পেয়েছে, 3 জন ছাত্রছাত্রী পেয়েছে। তারপরে কত আছে যে 20-এর কম, অর্থাৎ 10 থেকে 20 পর্যন্ত।
আর এক্ষেত্রে এই শ্রেণীর সীমানায় আমরা ঊর্ধ্বতম মানটাকে সেই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করব না, অর্থাৎ এক্ষেত্রে 10কে কিন্তু প্রথম শ্রেণীর মধ্যে আমরা ধরবো না, তাহলে 0 থেকে 9 পর্যন্ত এর মধ্যে ধরবো, 10কে আমরা এই পরবর্তী শ্রেণীতেই ধরবো। তারপরে দেখো 10 থেকে 20 পর্যন্ত পেয়েছে কত, তাহলে এক্ষেত্রে সেটি বের করার জন্য এই 12 থেকে আমাদের 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ আমরা পাবো 9 জন। তারপরে দেখো 20 থেকে 30 নাম্বার পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের 27 থেকে 12কে বিয়োগ করতে হবে, আমরা 15 জন পাবো। তারপরে 30 থেকে 40-এর মধ্যে পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা বের করার জন্য আমাদের 57 থেকে 27 বিয়োগ করতে হবে, আমরা 30 পাবো। ঠিক আছে, আবার দেখো 40 থেকে 50-এর মধ্যে পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা কিভাবে বের করব, দেখো এখানে 75 আছে ক্রমযৌগিক পরিসংখ্যা, সেখান থেকে তার আগের পরিসংখ্যা অর্থাৎ 57কে আমরা বাদ দেব, তাহলে আমরা 18 জন পাবো। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো 50 থেকে 60-এর মধ্যে পেয়েছে এমন ছাত্রছাত্রীর সংখ্যা বের করার জন্য 80 থেকে 75কে আমরা বিয়োগ করব, অর্থাৎ আমরা 5 পাবো। তাহলে এগুলি হচ্ছে পরিসংখ্যা আর এগুলো হচ্ছে শ্রেণী সীমানা। তা দেখো এই যে আমরা শ্রেণী সীমানাগুলি পেয়েছি, এই শ্রেণী সীমানার মধ্যে কার পরিসংখ্যা সব থেকে বেশি, তা আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 40 নাম্বার পেয়েছে, এই শ্রেণী সীমানার পরিসংখ্যা হচ্ছে সব থেকে বেশি, সঠিক কত 30। অতএব সংখ্যাগুরু মান শ্রেণীটি হল 30 থেকে 40। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এর সাথে সাথেই 4 দাগের সমস্ত অঙ্কগুলি আমরা সমাধান করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।